খুবই সরল সোজা আর সহজ মনের মানুষ। আর তাই সে সাথে সাথেই ভাবে মেয়েটাকে সাহায্য করা দরকার। সে চোরটাকে ধরার জন্য দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। আর যখন সুকিং সেই চোরটাকে মারতে যাবে তখনই মেয়েটা সামনে চলে আসে আর ভুলবশত সে মেয়েটাকে একটা ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। এটা দেখে ছিনতাইকারী তো মহা খুশি। সে বুক চাপড়ে তাকে বলে লাভ ইউ ব্রো আর এভাবে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঘুষি খেয়ে চিটপটাং হয়ে পড়ে থাকা এই মেয়েটার নাম হচ্ছে লু। কিন্তু এই ঘটনায় সুকিং এর মন খারাপ হয়ে যায়। সে মানুষদেরকে সাহায্য করতে গেলে উল্টো তাদের বাঁশ বেরিয়ে বসে। এগুলো ভাবতে ভাবতে সে বাড়ির দিকে ফিরছিল। তখন সে দেখে রাস্তার মাঝখানে একজন বয়স্ক লোক কাগজ পড়াচ্ছে। লোকটা সুকিংকে দেখে ইশারায় তার কাছে ডাক দেয়। কাছে যেতেই তাকে বলে তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে, তোমার কি হয়েছে? সে লোকটাকে বলে আমি খুবই আনলাকি, আমি এই পৃথিবীর একজন বোঝা, আমার জীবনে সমস্যার শেষ নেই। লোকটা তাকে দেখেই বুঝে যায় সে অনেক হতাশায় ভুগছে। সুকিং আরো বলে আমার অনেক টাকার দরকার, টাকা দিয়ে আমি আমার ক্যান্সার আক্রান্ত ভাইয়ের চিকিৎসা করাতে চাই। এসব শুনে ওই লোকটা তাকে কিছু টাকা দিতে চায়, কিন্তু সুকিং শুধু শুধু তার টাকা নিতে রাজি হয় না। আর তার এই সততা দেখে লোকটা বেশ খুশি হয় আর তাকে বলে আমি তোমার সততা দেখে মুগ্ধ, আর তাই আমি খুশি হয়ে তোমাকে গোল্ডেন আই বা সোনালী চোখ দিলাম। মুভিম্যানের বন্ধুদের চারপাশে এত এত চাইনিজ লেখা দেখে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে গোল্ডেন আই আসলে কি। এটা ছিল একটা অলৌকিক শক্তি যার মাধ্যমে সুকিং যে কোনো কিছুর ভেতরে জিনিস দেখতে পারবে। লোকটা তাকে বলে এই সুপার পাওয়ারের একটা শর্ত আছে, এটা তুমি কোনো খারাপ কাজে ব্যবহার করতে পারবে, আর যদি তুমি সেটা চেষ্টা করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এই শর্ত না দিলে পোলাপান যেই ফাজিল কিসের ভিতরে কি দেখার চেষ্টা করবে ঠিক নেই। যদিও আমাদের সুকিং অনেক ভালো ছেলে। এরপর আমরা অন্য একটা দৃশ্য দেখি। পুরাতন জিনিসের নিলাম চলছে। সেখানে অনেক মূল্যবান একটা ড্রাগন স্ট্যাম্পের নিলাম দেখানো হয়, কিন্তু একটা মেয়ে নিলামের আগে সেই স্ট্যাম্পটা চুরি করে নেয় আর সিকিউরিটিকে চকমা দিয়ে কাচের একটা বক্স উঠিয়ে সেখানে নকল একটা স্ট্যাম্প রেখে দেয়। কিন্তু ওখানকার সিকিউরিটি অনেক জোরালো থাকার কারণে সে আসল স্ট্যাম্পটা নিয়ে বাইরে বের হতে পারছিল না। তাই সে বুদ্ধি করে একটা বইয়ের ভিতরে স্ট্যাম্পটা রেখে তাতে আঠা দিয়ে টেবিলের নিচে লাগিয়ে রাখে, যাতে পরে এক সময় এসে এটা নিয়ে যেতে পারে। কিন্তু সে চলে যাওয়ার পরেই বইয়ের নিচের আঠা খুলে যায় আর বইটা নিচে পড়ে যায়। আর কিছুক্ষণ পর হল পরিষ্কার করার জন্য সেখানে একজন লোক আসে। পরিষ্কার করতে আসা লোকটা বইটাকে ময়লার ঝুড়িতে করে ময়লার গাড়িতেই ফেলে দেয়। এদিকে আমাদের হিরো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে সে রাস্তার মাঝখানেই শুয়ে আছে। সে তো কিছুই বুঝে উঠতে পারছিল না। সেখান থেকে উঠে সে একটা পুরাতন বইয়ের দোকানে যায়। দোকানটা তার একমাত্র বন্ধু লিউ আর তার দাদি দোকানটা চালায়। সুকিং প্রতিদিন বাড়ি যাওয়ার পথে লিউ এর দাদিকে বই গোছাতে সাহায্য করে। আর আজকে সকালে তাদের দোকানে কিছু বই এসেছে আর সেখানে সেই ড্রাগন স্ট্যাম্প রাখা বইটাও ছিল। সুকিং যাওয়ার সময় কিছু বই কেনে আর সেই বইগুলোর মধ্যে ওই বইটাও ছিল। লিউ এর দাদি খুব ভালো করে জানতো সুকিং এর টাকা পয়সার খুব অভাব, তাই সে লিউকে একটা ধমক দিয়ে বলে তুই ওর কাছ থেকে টাকা নিলি কেন, যা এখন টাকা ফেরত দিয়ে। লিউ ছিল একটা হাদারাম, সারাদিন শুয়ে বসে থাকাই ওর কাজ। সে টাকা ফেরত দিতে দৌড়ে যায় আর ডানে বায়ে না দেখেই দৌড় দেওয়ায় টুক করে ম্যানহোলের ভিতরে পড়ে যায়। বন্ধুরা ছোটবেলায় আমরা অনেকেই ড্রেনে পড়েছি, আর তোমাদের সাথে যদি এমন কোনো মজার ঘটনা ঘটে থাকে তবে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো। যাই হোক, এরপর সুকিং বাসায় চলে যায় যেখানে তার ভাবি তার জন্য খাবার রান্না করে বসেছিল। সুকিং তার ভাবিকে বলে আমি বেশি বেশি পার্ট টাইম জব করব, কারণ সামনে আমার সেমিস্টার ফি দিতে হবে, আর তাছাড়া ভাইয়ের চিকিৎসার টাকাও তো দরকার, বাসা ভাড়াও বাকি আছে। এগুলো সবকিছু আপনার একা ম্যানেজ করতে কষ্ট হচ্ছে। কিন্তু তার ভাবি তাকে বলে তুমি পড়ালেখায় মন দাও, টাকা পয়সা নিয়ে ভাবার দরকার নেই, আমি সব সামলে নেব। এরপর সে রুমে এসে বইগুলো বের করে, বইগুলোর দিকে তাকিয়ে এসে লক্ষ্য করে বইয়ের ভিতরে সবকিছু সে স্পষ্ট দেখতে পাচ্ছে। এটা দেখে তো সে একদমই অবাক হয়ে যায়। সুকিং ওই বইটা হাতে নিয়ে এক চোখ বন্ধ করে তাকায়। সে দেখে তার ভিতরে একটা স্ট্যাম্প আছে আর তাই সে বইটা খুলে স্ট্যাম্পটা বের করে আর দেখে এটা একটা পুরাতন ড্রাগন স্ট্যাম্প। সে বুঝতে পারে আগের দিন রাতে ওই লোকটা তাকে আসলে সুপার পাওয়ার দিয়েছে। তাই গোল্ডেন আই পেয়ে সে খুশিতে চিৎকার করতে শুরু করে। বন্ধুরা, এমন সুপার পাওয়ার পেতে কে না চায় বলুন? এরপর স্ট্যাম্পটা নিয়ে সে তার বন্ধু লিউ এর কাছে যায় আর তাকে বলে সে অনেক পুরাতন একটা স্ট্যাম্প পেয়েছে। লিউ এর পরিচিত একজন বড় ভাই ছিল যে আবার এইসব ব্যাপারে বেশ পারদর্শী, আর তার নাম বিন। লিউ সুকিংকে নিয়ে বিনের কাছে যায়। তারা বিনকে স্ট্যাম্পটা দেখায় আর বলে এটা তারা পুরনো বইয়ের মধ্যে খুঁজে পেয়েছে। বিন তো স্ট্যাম্পটা দেখে আকাশ থেকে পড়ে, কারণ সে গতকালকেই এই স্ট্যাম্পটা নিলাম থেকে 2.5 কোটি টাকা দিয়ে কিনেছে। সে স্ট্যাম্পটা তার অ্যাসিস্ট্যান্টকে দেয় পরীক্ষা করার জন্য, আর কিছুক্ষণ পরে সে জানতে পারে সুকিং এর হাতে থাকা স্ট্যাম্পটাই আসল, আর সে যেটা কিনেছে সেটা ছিল নকল। এত বড় ধোঁকা খেয়েও অরিজিনালটা শেষ পর্যন্ত তার হাতেই চলে আসলো। বিন তাদেরকে জিজ্ঞেস করে এটা তোমরা কত টাকায় বিক্রি করবে? সুকিং আর তার বন্ধু একসাথে বলে ওঠে একদম 4000 টাকা, 1 টাকাও কম নেব না। আর তার কথা শুনে বিনের অনেক হাসি পায়, আর সে হাসি ধরেও রাখতে পারে না। তারপর সে তাদেরকে 4 লক্ষ টাকা দেয় আর বলে তুমি খুব ভাগ্যবান, তোমাকে আমার পছন্দ হয়েছে। সামনের সপ্তাহে ইউহান শহরে একটা পাথরের জুয়া কম্পিটিশন হবে। এই কম্পিটিশনে সৌভাগ্যবান ব্যক্তিদের অনেক টাকা দেওয়া হবে। তুমি চাইলে আমার সাথে সেখানে যেতে পারো। তুমি যদি আমাদের ভাগ্য বদলে দিতে পারো তাহলে আমরা তোমাকে অনেক টাকা দেব। অনেকের মনে প্রশ্ন উঠতেই পারে পাথরের জুয়া কম্পিটিশন আবার কি? তাহলে মনোযোগ দিয়ে শোনো। ইউহানের পাথরের ভিতরে এক ধরনের পদার্থ বা জেড পাওয়া যায় যেটা কিনা হীরার থেকেও অনেক বেশি দামি, আর এই বিশেষ পাথর খুঁজে বের করার উপরে কোটি টাকার বাজি ধরা হয়। আর এই বাজি ধরার কম্পিটিশনই মূলত পাথরের জুয়ার কম্পিটিশন। অন্যদিকে আমরা দেখি সুকিং এর ভাবি হাসপাতালে
হাসপাতালে ডাক্তারের সাথে কথা বলছে। ডাক্তার তার ভাবিকে বলে, আপনাদের অনেক টাকা বাকি হয়ে গেছে, এই টাকা পরিশোধ করতে না পারলে আমরা তাকে আইসিইউ থেকে বের করে দিতে বাধ্য হব। সে ডাক্তারকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু ডাক্তার বলে এতে আমাদের কোনো হাত নেই। এমন সময় সুকিং ডাক্তারের সামনে এসে 4 লক্ষ টাকা দিয়ে বলে, আপনাদের যত টাকা লাগে নিন, কিন্তু আমার ভাইকে বাঁচান। কিন্তু ডাক্তার তখন বলে, তোমার ভাইয়ের ক্যান্সার একেবারে শেষ পর্যায়ে আছে, ওকে বাঁচাতে হলে 1 মাসের মধ্যে অপারেশন করতে হবে, আর সেই অপারেশনের খরচ আনুমানিক 1 কোটি টাকা। সুকিং বুঝে উঠতে পারছিল না সে কোথা থেকে 1 কোটি টাকা পাবে। তাই প্রথমে সে লটারির দোকানে যায় আর তার সুপার পাওয়ার ইউজ করে সে লটারি জেতার চেষ্টা করে। সে দেখে লটারির সর্বোচ্চ প্রাইজ মানি হলো 1 লক্ষ টাকা। এরপর সে লিউয়ের দোকানে যায়, পুরনো বইগুলো উল্টে পাল্টে দেখতে থাকে সেখানে কোনো এন্টিক জিনিস খুঁজে পাওয়া যায় কিনা। কিন্তু এসব কিছু করে সে হতাশ হয়ে আবার ফিরে আসে। তখনই হঠাৎ করে তার বিনের অফারের কথা মনে পড়ে যায়। সে তখন বিনের কাছে যায়, আর বিন তখন বডি ম্যাসাজ নিচ্ছিল, আর তাই সে সুকিংকেও ম্যাসাজ নিতে বলে। আর তাই সুকিং ম্যাসাজ নিতে নিতে তাকে জিজ্ঞেস করে, সত্যি কি পাথরের বাজি ধরে কোটি টাকা ইনকাম করা যায়? আর বিন তখন তাকে বলে, হ্যাঁ, তুমি নিজের চোখেই দেখতে পাবে। সুকিং তখন বলে, আমার ভাইয়ের চিকিৎসার জন্য 1 কোটি টাকার প্রয়োজন, তাহলে তুমি আমার সাথে ইউহান শহরে চলো। আর এরপরে তারা দুজন ইউহান শহরে চলে আসে। সেখানে আমরা বিনের বড় ভাইকে দেখতে পাই। সুকিং এর সাথে বিন তার বড় ভাইয়ের পরিচয় করিয়ে দেয়। শিচান পাথরের ব্যাপারে অনেক কিছু জানতো। তারা সুকিংকে অনেক দামি একটা চা খাওয়ায়। চাটা এতই মজা ছিল যে সুকিং কয়েক কাপ জায়গায় বসেই মেরে দেয়। সে এমন ভাবে খাচ্ছিল যেন চায়ের দামে শরবত খাচ্ছে। আর অতিরিক্ত চা খাওয়ার ফলে কিছুক্ষণের মধ্যেই তার প্রকৃতির ডাক চলে আসে। সে মাইনাস করার জন্য বাইরে বের হয়ে আসে। সে এই গুরুত্বপূর্ণ কাজটা করতে যাবে, ঠিক তখনই সেখানে লু এসে হাজির। লুয়ের কথা মনে আছে নিশ্চয়ই আপনাদের? আরে সেই মেয়েটা যাকে গল্পের শুরুতেই সুকিং হেল্প করতে গিয়ে ঘুষি মেরে অজ্ঞান করে ফেলেছিল। সে আর প্রকৃতির ডাকে সাড়া দিতে সাহস পায় না, তার অলরেডি সবকিছু লক হয়ে গেছে। লু জিজ্ঞেস করে, আচ্ছা পুলিশ স্টেশনটা কোন দিকে? কিন্তু লুকে দেখে তো সুকিং এর ওই ঘটনার কথা মনে পড়ে গেছে। সে মনে মনে ভাবছিল হয়তো মেয়েটা তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য স্টেশন খুঁজছে। একেই বলে চোরের মন পুলিশ পুলিশ। আর তাই সে ভয়ে লুয়ের সাথে কোনো কথাই বলতে চায় না। লু তখন বলে, আরে তোমার কি হয়েছে? আমি তো শুধু একটা ঠিকানা জানতে চাচ্ছি, তুমি তো ভয় পাচ্ছ কেন? আসলে লু তাকে চিনতে পারেনি, কিন্তু বোকা সুকিং সেই দিন রাতের ঘটনা তাকে মনে করিয়ে দেয়। লু তাকে চিনতে পেরে খেপে যায় আর বলে, তোমার জন্য আমি এখন রাস্তায় ফকিরের মতো ঘুরছি, এখন আমার কাছে একটা টাকাও নেই। মেয়েটার এমন অসহায় অবস্থা দেখে সুকিং তার হোটেলে লুকে থাকতে দেয়। অন্যদিকে আমরা সেই মেয়েটাকে দেখতে পাই যে ওই ড্রাগন স্ট্যাম্পটা চুরি করেছিল। সে এতদিনে খুঁজে বের করে ফেলেছে যে সুকিং স্ট্যাম্পটা পেয়ে গিয়েছিল, আর সেটা সে বিক্রিও করে দিয়েছে। তাই তার পুরো গ্যাং এখন সুকিংকে খুঁজে বেড়াচ্ছে। এরপর শিচান তাদেরকে ইউহান শহরের সেই পাথরের মার্কেটে নিয়ে আসে। সে তাদেরকে শেখায় কিভাবে পাথরের ভেতর থেকে জেট খুঁজে বের করতে হয়। বিন সুকিংকে বলে, তুমি একটা পাথর সিলেক্ট করো, তারপর আমরা সেই পাথরটা কেটে দেখব। আমি 3টা পাথর কেটেছি, কিন্তু একটাতেও জেট পাইনি। তখন সুকিং তার সুপার পাওয়ার ব্যবহার করে পাথর খুঁজতে শুরু করে, আর সে দেখতে পায় একটা পাথরের মধ্যে সেই মূল্যবান জেট রয়েছে। সে বিনকে বলে, আমাদের ওই দোকান থেকে পাথর কেনা উচিত, কিন্তু শিচান তাকে বলে, না, আমরা অন্য দোকান থেকে কিনবো। আসলে ওই দোকানটা ছিল জুনের, আর জুন হলো শিচানের পুরনো শত্রু। তারা যখন জুনের দোকানের পাথরগুলো কিনতে যায়, জুন শিচানকে দেখে 3000 থেকে দাম বাড়িয়ে 30,000 করে দেয়। কিন্তু শুধুমাত্র সুকিং এর ভরসায় বিন এই পাথরটা কিনে নেয়, আর তারা পাথরগুলো কেটে দেখতে শুরু করে। আর সেই পাথরটা কাটার পরেই বেরিয়ে আসে সেই মূল্যবান জেট, যেটা তারা খুঁজছিল। এটা দেখে তখন জুন বলে ওঠে, আমি এই পাথরটা বিক্রি করবো না। আসলে জুন একটা ভণ্ড, সে সবসময় সাধারণ মানুষকে এভাবেই ঠকায়। আর এটা শুনে শিচান জুনের সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। জুন শিচানকে চ্যালেঞ্জ করে। জুন বলে পাথরের জুয়ায় সে তাকে হারাবে, আর শিচানও এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। তারা যখন জেট নিয়ে ফিরে যাচ্ছিল, তখন জুনের পাঠানো গুন্ডারা তাদের উপর অ্যাটাক করে। তারা লুয়ের উপর আক্রমণ করে, কারণ জেটটা তার হাতেই ছিল, আর তাকে বাঁচাতে গিয়ে সুকিং হাতে আঘাত পায়। মারামারির মাঝখানেই লু জেটের ব্যাগটা হারিয়ে ফেলে, কিন্তু সে এত কিছুর পরেও ব্যাগ রেখে আসতে চাচ্ছিল না। কিন্তু সুকিং তাকে ব্যাগটা আনতে না দিয়ে তাকে টেনে সেখান থেকে নিয়ে চলে যায়। সুকিং তখন তাকে বলে, আরে আগে নিজের জীবন বাঁচাও। এরপর রাতের বেলায় দেখা যায় সুকিং যখন